গাজাতে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে, কোথায় আমাদের ছাত্র সমাজ, কোথায় আমাদের তরুণেরা? কই কোনো প্রতিবাদ তো দেখি না। খোদ আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে, আমরা মুসলমান বলে দাবি করি, কই আমাদের মধ্যে তো কোনো প্রতিবাদ দেখি না। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। গুম খুন আর দুর্নীতির ফলে আমরা একটা নির্জীব জাতিতে পরিণত হয়েছি। ৭১-এর সেই অগ্নিস্ফুলিঙ্গ এখন আর দেখা যায় না। আমরা বাঙালিরা বাক্যবাগীশ জাতি, কথামালা রচনায় সিদ্ধহস্ত, মুখে মুখে রাজা উজির মারি, এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু এই দুর্বল জাতির মধ্যে, এই বাক্যবাগীশ জাতির মধ্যে একজন কর্মবীর জন্ম নিয়েছেন, যাকে আমরা শ্রদ্ধার সাথে আজ স্মরণ করি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ১৯৭১ সাল আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এখানে আরও মুক্তিযোদ্ধারা আছে। গর্ব করার মতো একটি জিনিসই আমরা পেয়েছি, তাতে অংশগ্রহণ করতে পেরে ধন্য হয়েছি। ১৯৭১ সাল ছিল এক অদ্ভুত সময়, যেখানে প্রতিটি মানুষ উজ্জীবিত ছিল, উদ্দীপ্ত ছিল। প্রত্যেকটি তরুণের বাসনা ছিল দেশের জন্য জীবন উৎসর্গ করবে। এই ধরনের এক সময় এপ্রিল মাসে আমি যখন যুদ্ধরত ছিলাম, মার্চ মাসের ৩০ তারিখে আমি যশোর ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করি। ওই ক্যান্টনমেন্টে আমি ছিলাম একমাত্র বাঙালি বিদ্রোহী অফিসার। এপ্রিল এবং মে, এই দুটি মাস আমি এই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে বেনাপোল থেকে নাবারণ পর্যন্ত বিস্তৃত এলাকায় পাক বাহিনীর মোকাবেলা করেছি। আমার অধীনস্থ সৈনিক ছিল মাত্র ৪০০। ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী ২০০ সৈনিক, যাদেরকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছিলাম, আর ইপিআরের ২০০। এই ৪০০ জনকে নিয়ে রক্ষণবহ পারতাম, কিন্তু আমাদের অস্ত্রশস্ত্র সামান্য, কেবলমাত্র মেশিন গান, লাইট মেশিন গান। পদাতিক বাহিনীর যে ইন্টিগ্রাল ওয়েপন মর্টার, সেটি ছিল না। আর শত্রু আক্রমণ করত ১০৫ মিলিমিটার কামান নিয়ে। আমরা শত্রুদেরকে পিছিয়ে আবার ২ মাইল পিছনে এসে আবার নতুন করে রক্ষণব্যূহ গড়ে তুলতাম। এপ্রিল মাসের এই ভয়াবহ যুদ্ধের সময় আমার পিছনেই ছিল পেট্রোপোল এলাকা, বেনাপোল চেকপোস্টের পরেই। সেখান থেকে আমাদের সৈনিকেরা যুদ্ধবিরতির ফাঁকে ফাঁকে একদিন এসে আমাকে বলল, ২জন যুবক আপনার সাথে দেখা করতে এসেছে, এরা বিদেশ থেকে এসেছে। আমি পেট্রোপোলে গিয়ে দেখি প্যান্ট শার্ট পরা ২জন সাধারণ যুবক, একজনের চুল লম্বা, আরেকজন মোটামুটি স্মার্ট। তারা তাদের পরিচয় দিলেন, তারা দুজনই ডাক্তার। একজনের নাম ডাক্তার জাফরুল্লাহ, আরেকজনের নাম ডাক্তার মবিন। তারা আমাকে বলল, ক্যাপ্টেন সাহেব, আমরা তো লন্ডন থেকে এসেছি যুদ্ধে যোগ দেওয়ার জন্যে। আমি অবাক হয়ে গেলাম। এপ্রিল মাসের গোড়ার দিকে, তখনও মুক্তিযুদ্ধের বাইরের পৃথিবীতে ততটা প্রচারণা পায়নি। ডাক্তার জাফরুল্লাহ বললেন যে আমরা দুজনেই ডাক্তার। আমি এফআরসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু দেশের এই দুর্দিনে আমার ডাক্তার হয়ে লাভ কি, যেখানে আমার মাতৃভূমি আমাকে ডাকছে। স্বাধীনতা যুদ্ধের এই যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ না করতে পারি, বাঙালি জাতির ইতিহাসে স্বাধীনতা যুদ্ধ তো এটাই যুদ্ধ, আমাদের জীবদ্দশায় তো আমরা এই সংগ্রাম আর পাবো না। সেই জন্যই আমরা শুধু লন্ডন থেকে এসেছি। আমরা কি করতে পারি? আমরা আনন্দে উৎফুল্ল। আমার ইতিমধ্যেই ২৫-৩০ জন শহীদ হয়েছে যুদ্ধে, ১০০রও বেশি আহত হয়েছেন। আমাদের ডাক্তার খুবই প্রয়োজন। ভারতীয়রা বনগাঁ হাসপাতালে চিকিৎসা দিত, যেটি আমাদের জন্য যথেষ্ট ছিল না। আমি তাকে খুব অনুরোধ করলাম যে ডাক্তার সাহেব, আপনি আমাদের সাথে থেকে যান। বাংলাদেশের সব চেকপোস্ট তখন ফল করে গিয়েছে, কিন্তু বেনাপোল আমি ঠেকিয়ে রেখেছি। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের উপরে আমাদের বাংকার করা, দুদিকে বিল, সেই বিল খোলা
এলাকা অতিক্রম করে আমাদেরকে পরাস্ত করা কঠিন। আর বড় বড় যে গাছগুলো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের শতবর্ষী সেই গাছগুলো, এগুলো আমাদের উপর থেকে আশ্রয় ছায়া দিত, প্রোটেকশন দিত। অনেক সময় পাকিস্তানিদের সেই এয়ারবাস্ট গোলায় বিশাল শাল গাছের অর্ধেক উড়ে যেত মুহূর্তের মধ্যে। এই রকম পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম যে একজন ডাক্তার আমাদের সাথে সবসময় থাকুক। প্রত্যেক বাহিনীর সাথে একজন ডাক্তার থাকে, যাকে রেজিমেন্টাল মেডিকেল অফিসার বলা হয়। আমাদের কোনো আরএমও ছিল না। তিনি বললেন যে আমি লন্ডনে বসে খবর পেয়েছি মুক্তিযুদ্ধের কথা, আজকেই মাত্র কলকাতায় এসে নামলাম। আমি নেমেই বলেছি যে আমি মুক্তিযোদ্ধাদেরকে দেখতে চাই। সেই জন্যেই এই থিয়েটার রোড থেকে একজন ব্যক্তি আমাদেরকে আপনার এখানে নিয়ে এসেছেন। কলকাতার থেকে আমাদের কাছে আসাই সহজ ছিল। তো তিনি বললেন যে আমি প্রত্যেকটি সেক্টরে একবার ঘুরে আসি, তারপর সেনাপ্রধান কর্নেল ওসমানীর সাথে আলাপ করে আমরা কি করতে পারি, মুক্তিযুদ্ধে সহায়তা দিতে পারি, চিকিৎসা এবং অন্যান্য যে সকল সাহায্য সহযোগিতা প্রয়োজন, সেই ব্যাপারে একটি পূর্ণাঙ্গ আইডিয়া নেওয়ার পর আবার আমি আপনার এখানে আসব, আপনাদের সাথে কথাবার্তা বলবো। আমি দেখলাম তার কথায় যুক্তি আছে। মনে মনে ভাবলাম এই লোক তো এফআরসিএস, বাংলাদেশে তখন কজনের এফআরসিএস ডাক্তার, সেই পরীক্ষার প্রিপারেশন ছেড়ে এসেছে। তার একটা মার্সিডিজ গাড়ি ছিল, সেটি ফেলে রেখে চলে এসেছে। স্বাধীনতার জন্য কি উদগ্র আকাঙ্ক্ষা তাদের! এদেরকে দেখে আমরাই অনুপ্রাণিত হয়েছি যে বহির্বিশ্বেও তাহলে স্বাধীনতার ডাক পৌঁছে গিয়েছে। দেশের বাইরে থেকে, ইউরোপ আমেরিকার থেকেও যোদ্ধারা আসতে থাকবে। আমাদের মুক্তিযুদ্ধ ধীরে 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 চূড়ান্ত লক্ষ্যে উপনীত হবে। খুব বেশি লোক আসে নাই। বিদেশে যারা ছিলেন তারা বিদেশেই মুক্তিযুদ্ধের প্রচারণা চালিয়েছেন, কিন্তু জীবন বিপন্ন করে রণাঙ্গনে এসে পৌঁছেছেন লন্ডন থেকে এরকম এই দুজনকে আমি দেখেছি। এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনি আমাদের অত্যন্ত স্মরণীয় বরণীয় এক ব্যক্তিত্ব। এবং তিনি আমাকে বললেন যে আপনি প্রথম মুক্তিযোদ্ধা যার সাথে আমার সাক্ষাৎ হলো। পরবর্তীকালে বিভিন্ন সভা মিটিংয়ে আমি যেখানে উপস্থিত থাকতাম তিনি বলতেন যে আমি প্রথম মুক্তিযোদ্ধা দেখি হাফিজকে। তো আমি নিজেও সেজন্য অনেক গর্বিত। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এক বিচিত্র ব্যক্তি। তিনি কোনো দল করতেন না। তার মতো স্পষ্টবাদী মানুষ আমার চোখে কখনো পড়ে নেই। স্পেডকে তিনি স্পেডই বলতেন, যেটিকে তিনি ন্যায্য মনে করতেন নিঃসংকোচে সেই কথা তিনি উচ্চারণ করতেন। তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, বিএনপির আমরা সবাই হাততালি দিতাম। আবার যেটি বিএনপির বিরুদ্ধে যেত, আওয়ামী লীগেরা খুব উল্লাসিত হতো। তিনি যখন যা বলার প্রয়োজন নির্ভয়ে নিঃসংকোচে সেই কথাটি তিনি বলেছেন। দেশের স্বার্থে বলেছেন। তার চোখের সামনে ছিল দেশ, জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখতেন। এখানে বক্তারা অনেক কথা বলেছেন। বিরাট মাপের লোক ফজলুর রহমান, তার এখানে যেভাবে কত কষ্ট করে তিনি দীর্ঘদিন সেখানে থেকে হাওর এলাকায় থেকে বাঁধ নির্মাণ করেছেন। তার যে ঔষধ নীতি, বাংলাদেশকে পেয়ে বসেছিল। গরিবের বউ সবাই ভাবি, এইভাবে বাংলাদেশ উন্নত বিশ্বের সকলের একটি উৎপীড়নের জায়গা পেয়ে গেছে সবাই। বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো এসে বাংলাদেশে মানুষকে তাদের পচা মাল, অপ্রয়োজনীয় মাল খাবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। কেউ এদিকে দৃষ্টি দেবার কেউ নাই। জাফরুল্লাহ চৌধুরীর দৃষ্টি এদিকে পড়েছে। তিনি প্রেসিডেন্ট এরশাদের সময় এমন একটি ঔষধ নীতি করেছেন যেটি সত্যিকারের সাধারণ মানুষের কাজে লেগেছে, কিন্তু কায়েমি স্বার্থন্দ ব্যক্তিদের মধ্যে আঘাত লেগেছে। এমনকি তিনি যে পেশার ডাক্তাররা তাকে, বিএমএর ডাক্তাররা তাকে নিষিদ্ধ করেছে এই ঔষধ নীতির জন্যে। যেখানে 25-30 হাজার ঔষধ বাংলাদেশের জনগণকে গেলানো হতো, তিনি সেই ঔষধের সংখ্যা কমিয়ে কমিয়ে সম্ভবত 3000-এ নিয়ে এসেছিলেন। আজকে এখনও যে মানুষের ক্রয় সীমার মধ্যে রয়েছে ওষুধ, যে ঔষধ এখনও বাংলাদেশে গরিব মানুষ খেতে পারে দোকান থেকে কিনে, তার পেছনে রয়েছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই ব্যক্তি সেদিন যদি এই ধরনের নতুন চিন্তাধারা না করতেন, প্রচলিত ধারার বিরুদ্ধে না দাঁড়াতেন, তাহলে আমরা এই সুযোগ পেতাম না। তিনি ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলেই মুক্তিযুদ্ধ হওয়া যায় না। মুক্তিযুদ্ধ হতে হয় তার একটা বিশাল হৃদয় থাকা লাগে, দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকতে হয়। জাগতিক লোভ যাকে কখনো আকর্ষণ করবে না, তিনি হতে পারেন একজন মুক্তিযোদ্ধা। জাফরুল্লাহ চৌধুরীর পরনের যে পোশাক 20-30 বছরের পুরনো, সুতরাং পাদপ্রদীপের আলোয় তাকে দেখা যাবে না। তার মৃত্যুতে কটা স্মরণ সভা হয়েছে। বাংলাদেশের এই মহান সন্তানকে কি আমরা উপযুক্ত সম্মান দিতে পেরেছি? পারি নাই। কজন তাকে স্মরণ করে? আজকের ছাত্রদের সামনে, তরুণ যুবকদের সামনে কোনো রোল মডেল আছে? নাই। হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে একজন ঔপন্যাসিক আছে বাংলাদেশে? একজন ভালো কবির নাম আপনারা বলতে পারবেন? সাহিত্যিকের নাম বলতে পারবেন? নাই। বাংলাদেশ সমাজ আজ একটি বন্ধা সমাজ, নষ্ট সমাজ। রাজনৈতিক অঙ্গন তো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। রাজনীতিবিদরা ডাক্তার জাফরুল্লাহকে কখনো পছন্দ করেন না, তারা স্পষ্ট মানুষ পছন্দ করেন না, তারা সবাই নিবেদিত কৃতদাস পছন্দ করেন। তো ডাক্তার জাফরুল্লাহ তো মুক্তিযোদ্ধা, তিনি কারো রক্তচক্ষুকে পরোয়া করেননি। সবসময় জনগণের স্বার্থে কথা বলেছেন, জনগণের সেবায় নিয়োজিত ছিলেন, চেষ্টা করেছেন। আরেকজন যে একটি কথা বললেন, রুমিন যে বললেন, দেশের মানুষ, সাধারণ মানুষ যে চিকিৎসা নিতে পারে না, সেই চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে রাজি হয়নি। 18 কোটি মানুষের মধ্যে এমন মানুষ কি পাওয়া যাবে যিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন? আমার দেশের সাধারণ মানুষ যে চিকিৎসা পায় না, আমিও বিদেশে যাই সেই চিকিৎসা নিব না। এত বিশাল হৃদয়ের অধিকারী মানুষ আমাদের চোখে সাম্প্রতিক সময় দেখি নাই, দেখতেও পাবো না। এই হলো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গণতন্ত্র মনা। গণতন্ত্রের স্বার্থে তিনি সবসময় ন্যায্য কথা বলেছেন, দল মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কথা বলেছেন। যেই স্বাধীনতা অর্জনের জন্য তিনি সব কিছু ফেলে রেখে লন্ডন থেকে ঢাকায় এসে বাংলাদেশে এসেছিলেন, সেই গণতন্ত্র আজ দেশ থেকে নির্বাসিত। বাঙালিরা 1937 সাল থেকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে এসেছে। আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? কেন মানুষের মৌলিক অধিকার নাই? যে লক্ষ্য অর্জনের জন্য ডাক্তার জাফরুল্লাহ এবং আমরা যুদ্ধ করেছিলাম, কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার? বিলুপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে। আজকে প্রয়োজন আবার ডাক্তার জাফরুল্লাহর মতো ব্যক্তিদেরকে। অত্যন্ত দুঃখ লাগে, এই লোককে আমরা ভুলে যেতে যাচ্ছি। তরুণ সমাজ তার নামও হয়তো জানে না, অথচ আজকে বাংলাদেশের তরুণ সমাজ যদি একজন রোল মডেল খুঁজে বের করে, সেটি হবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি এই দরিদ্র, সন্ত্রাস কবলিত, দুর্নীতিগ্রস্ত এই রাষ্ট্র ব্যবস্থাকে থেকে গণতন্ত্রের উত্তরণ করতে পারেন আজকে যদি আরও শত শত জাফরুল্লাহর সৃষ্টি হয়। যেহেতু এই দেশে এখন আর আমাদের সমাজ আর জাফরুল্লাহর মতো ব্যক্তিদেরকে ধারণ করতে পারে না, যেই কারণে আজকে বাংলাদেশে এই দুর্দশা। গাজাতে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে, কোথায় আমাদের ছাত্র সমাজ, কোথায় আমাদের তরুণেরা? কই কোনো প্রতিবাদ তো দেখি না। খোদ আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে, আমরা মুসলমান বলে দাবি করি, কই আমাদের মধ্যে তো কোনো প্রতিবাদ দেখি না। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। গুম খুন আর দুর্নীতির ফলে আমরা একটা নির্জীব জাতিতে পরিণত হয়েছি। 71-এর সেই অগ্নিস্ফুলিঙ্গ এখন আর দেখা যায় না। 71-এর ছাত্র তরুণদের কথা ভাবলে এখনও আবেগ তাড়িত হয়ে পড়ি। আমি 600 ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়নে। আমি একমাত্র অফিসার ছিলাম এই 800 সৈনিকের মধ্যে। 4 মাস তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি। এই 600 সৈনিকের 100 রণাঙ্গনে জীবন দিয়েছে। দেশ তাদের কাছে কত প্রিয় ছিল।
আজকে দেশ এবং সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নাই, যুবকদের মধ্যেও নাই। সবাই আছে হালুয়া রুটির লোভে, আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায়, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা ক্ষমতায় থাকা যাবে। এখানে জাফরুল্লাহ চৌধুরীর স্থান কোথায়? এখানে মুক্তিকামী তরুণদের স্থান কোথায়? যেই জন্য আমরা যুদ্ধ করেছি, মাঝে মাঝে মনে হয় কি আমাদের সেই যুদ্ধ, সেই এফোর্ট কি ব্যর্থ হয়ে গেল? কোথায় গেল গণতন্ত্র? 1971-এর মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। আমাদের 70 সালে একটি নির্বাচন হয়েছিল, আমাদের ভোট প্রয়োগকে পাকিস্তানি সামরিক জনতা সম্মান দেখায়নি। তারই প্রতিবাদে এবং তাদের সেই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমে পাক বাহিনীকে পর্যুদস্ত করেছিলাম। কিন্তু গণতন্ত্রের জন্য সেই আকুতি এখন নাই। দেশে যে গণতন্ত্র নাই, এজন্য আমাদের সুশীল সমাজের মধ্যে কোনো চিন্তা নাই। তরুণরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা অনেক কষ্ট, রক্ত, জীবনের বিনিময়ে যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে গেলাম, সেই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ, সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য কারা বাস্তবায়িত করবে ভেবে মাঝে মাঝে আকুল হই। কিন্তু তবুও আমাদের আশাবাদী হতে কোনো বাধা নেই। আমরা আশা করব আগামী দিনগুলোতে এই দেশে আরও অনেক ডক্টর জাফরুল্লাহ জন্ম নেবে। তারা অদূর ভবিষ্যতে আবার মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহকে বাস্তবায়িত করবে। আবার আমরা একটি সোনার বাংলাদেশ ফিরে পাবো এবং ডক্টর জাফরুল্লাহকে স্মরণ করার জন্যে এটাই হবে শ্রেষ্ঠ উপায়। আমরা আরও অনেক জাফরুল্লাহকে দেখতে চাই বাংলাদেশে। আমি দেশের তরুণ এবং ছাত্র সমাজকে আহ্বান জানাবো, ডক্টর জাফরুল্লাহর মতো একজন ব্যক্তিকে ধারণ করার চেষ্টা করুন। এই নষ্ট পচা সমাজকে উপেক্ষা করে আবার জাফরুল্লাহর মতো হওয়ার চেষ্টা করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।